বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্লিম ল্যান্ডার চাঁদের মাটিতে নেমেছে। পঞ্চম দেশ হিসাবে জাপান এই কাজ করে দেখিয়েছে। তবে প্রথম থেকেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নামার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ থাকলেও সোলার প্যানেল ঠিকমতো কাজ করেনি। আর গতকাল ভোর রাতে স্লিম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার কারণ হচ্ছে ব্যাটারিতে আর চার্জ নেই। এখন কি করণীয়? জাপান প্রেস কনফারেন্স আনছে, আজকে নয়, 25 তারিখ। 25 তারিখ ভারতীয় সময় সকাল 10:30টায় জাপান বা জাক্সা জানাবে কি করবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিংবা এই যে ল্যান্ডার সংক্রান্ত আপডেট কি হলো, কি হতে পারে, কি পাওয়া গেল তার থেকে, এই পুরো বিষয়টা সামনে নিয়ে আসবে, আমরা জানতে পারবো। কিন্তু এই মুহূর্তের খবর হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যেই ভয়টা পাওয়া হয়েছিল বা যে ভয়টা ছিল যে এর সঙ্গে বেশিক্ষণ যোগাযোগ থাকবে না, সে ঘটনা ঘটে গেছে। শুধুমাত্র ব্যাটারিতে আর কতক্ষণ চলবে, চেষ্টা করেছিল সমস্ত ইকুইপমেন্ট বন্ধ করে শুধু ট্রান্সমিশন অন রেখে যতক্ষণ সম্ভব যোগাযোগ রাখা যায়, ছিল ছিল অনেক যোগাযোগ ছিল। 19 তারিখে রাত্রির বেলাতে যখন ভারতীয় সময় 8:50-এ সে ল্যান্ড করে, ল্যান্ড করার পর প্রায় 2 থেকে আড়াই দিন যোগাযোগ ছিল। আজকে 23 তারিখ ভোরবেলায় বিচ্ছিন্ন হয়েছে, মানে দিন তিনেকের মতো সিগন্যাল ছিল। আর পুরোটা থাকতো না যদি না তার ইকুইপমেন্টগুলোকে অফ করে দিয়ে শুধু ট্রান্সমিশনটা চালিয়ে রাখতো। দেখুন, পঞ্চম দেশ হিসাবে অবশ্যই অবশ্যই এটি সাকসেস হয়েছে, এটা তো মানতেই হবে। কিন্তু এই যে মিশনটি, এর পেছনে ভারতীয় মূল্যে খরচা করা হয়েছিল প্রায় 1250 কোটি টাকা, মানে আমাদের চন্দ্রযান 3-এর থেকেও অনেক বেশি। চন্দ্রযান 3 তো কম খরচা হয়েছে, চন্দ্রযান 2 ছিল প্রায় 950 কোটি টাকার, অরবিটারও ছিল তার মধ্যে। এতে তো সেরকম অরবিটার নেই, তবে দুটো রোভার ছিল এবং আরও একটি স্যাটেলাইট এর সঙ্গে যুক্ত ছিল। সেটি এই পৃথিবীর কক্ষপথে একটা টেলিস্কোপ, সেটি আলাদা হয়ে গেছিল আগেই, এক্সিরিজম। সেই টেলিস্কোপ কাজ করছে, সেটা আলাদা। এই যে পুরো প্রজেক্টটার মধ্যে প্রায় 1250 থেকে 1300 কোটি টাকা খরচা হয়েছে। আমাদের চন্দ্রযান 2-এ হয়েছিল 650 কোটি টাকা। ওকে, ডবলেরও বেশি। এই টাকাটা কি পুরোপুরি জলে গেল? তো বলবো বন্ধুরা, পুরোপুরি জলে যায়নি। তার কারণ হচ্ছে একটা বিষয় আপনাদের মানতে হবে, পঞ্চম দেশ হিসাবে জাপানের জায়গাটা করে ফেলেছে, মানে ল্যান্ডিং করে দিয়েছে। এছাড়া চাঁদের মাটি থেকে তথ্য আদান প্রদান হয়েছে, তাই পঞ্চম দেশ জাপান। কিন্তু আরও যদি তারা রিসার্চ করতে পারতো, তবে এই যে টাকাটা উসুল হতো। কারণ রোভার দুটো কাজ করবে না, এটা তো একটা বড় লস। আরও অনেক তথ্য পাওয়া যেতে পারতো। এছাড়া লাভের দিকে একটা যে এক্সিরিজম টেলিস্কোপটা, সেটা কিন্তু কাজ করছে, সেটা ঠিকঠাক আছে। এটা চাঁদের সঙ্গে সংযুক্ত নয়, এটা পৃথিবীর কক্ষপথে আছে। অনেকটা আমাদের যে ব্ল্যাক হোলকে নিয়ে তথ্য সংগ্রহ করার জন্য যেই টেলিস্কোপ আমরা পাঠালাম, একটা স্যাটেলাইট, অনেকটা সেই রকম পৃথিবীর কক্ষপথে 600-700 কিলোমিটার উচ্চতা থেকে সে ঘুরবে এবং সে তথ্য সংগ্রহ করবে মহাকাশে, এটা রয়েছে। আমি ভাবলাম সেটা একটা লাভ আছে, মানে একটা হলো, খরচার খানিকটা উঠলো। আবার ল্যান্ডিং পঞ্চম দেশ হিসাবে এটাও বেশ খানিকটা খরচার উঠলো। কিন্তু একটা কথা মানতে হবে, পুরোপুরি কাজ না করতে পারলে পুরো খরচাটা তো উঠলো না। এখন ব্যাপারটা হচ্ছে আগামী দিনে ওয়েট করবে এখনও কয়েকটা দিন। তার কারণ এই মুহূর্তে যেদিকে কাত হয়ে পড়ে রয়েছে স্লিম ল্যান্ডার, সেদিকে সূর্যের আলো পড়েনি। সে তো উপর হয়ে পড়ার কথা ছিল এবং উপর দিক থেকে পুরোটাই, মানে একটা চন্দ্র দিবস পুরো 14 দিন ধরে সানলাইটটা পাওয়া উচিত ছিল, সেটা পাচ্ছে না, অন্যদিকে পড়েছে। এখন এটাই ভরসা নয়, মানে আশা রয়েছে যে এদিকে ধরুন এদিকে সোলার প্যানেলের লাইটটা পেলে তবে চার্জ হবে। আগে এরকম থাকা উচিত ছিল, এরকম নেই। যখন এদিকে পড়েছে, সেক্ষেত্রে এখন সানলাইট এদিক থেকে আসছে, এর উপর উপরে যাবে। উপরে যাওয়ার পর এই দিক থেকে যখন পাবে সানলাইটটা, তখন সে চার্জ হয় কি না, তবে আশা খুব কম। পুরো ঘটনা কি হলো, কি বৃত্তান্ত, আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। আলোচনাই করছি। 6 সেপ্টেম্বর এই স্লিম ল্যান্ডার লঞ্চ করা হয়েছিল জাপানের তানেগাসীমা বলে একটা স্পেসপোর্ট আছে, সেখান থেকে। তারপর দীর্ঘ সময় পার করে, প্রায় 4.5 মাস পার করে, এই যে
মহাকাশযান বা রোভারটি বা ল্যান্ডারটি, রোভার নয় ল্যান্ডারটি, এর মধ্যে দুটো রোভার আছে। ল্যান্ডারটি নাম ছিল 19শে জানুয়ারি, কয়েকদিন আগেই, 3-4-5 দিন আগেই, এবং ভারতীয় সময় রাত্রি 8:30 থেকে নামার প্রসেস শুরু হয়েছিল এবং তার ল্যান্ডিং হয় ভারতীয় সময় 9:50-এ। তবে এই যে ল্যান্ডিং দেখলেন, এরকম ল্যান্ডিং হওয়ার কথা থাকলেও সে একদিকে কাত হয়ে পড়ে, আর এইখানেই ঘটে যায় একটা সমস্যা। কি হয়, এর যে সোলার প্যানেল, সে সোলার প্যানেল যেদিকে কাত হয়ে পড়েছে সেদিকে সূর্যের আলো এখন নেই, সূর্যের আলোটা পরবর্তী সময় আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, ব্যাটারি চার্জ হয়নি, তার ফলে এই কটা দিন ব্যাটারিতেই কিন্তু চালানো হলো। যোগাযোগ ছিল এবং প্রথম দিকে 2-3 দিনের কাছাকাছি ছিল এবং বলাই হচ্ছিল যে সব ইকুইপমেন্ট বন্ধ করে শুধু ট্রান্সমিশনটা চালু করা থাকবে, এবং সেইভাবেই করেছিল যতক্ষণ সম্ভব, এবং তার মধ্যেও চেষ্টা করে যাচ্ছিল যদি সোলার প্যানেল চার্জ করতে পারে। কিন্তু সমস্যা এখানেই, একদিকে কাত হয়ে পড়ার দরুন হতে পারে সোলার প্যানেলেরই সমস্যা হয়ে গেছে, সোলার প্যানেলটাই হয়তো অকেজো হয়ে গেছে, বা তার সঙ্গে যে ব্যাটারির কানেকশান সেটাই ছিঁড়ে গেছে, তার ফলে ব্যাটারিতে আর চার্জ এসে পৌঁছাচ্ছে না। আবার এটা হতে পারে যে সূর্যের আলোটা সেই দিক থেকে পড়ছে না বলে হচ্ছে না। এখন একটা আশা রয়েছে যদি উল্টো দিক থেকে এসে পড়ে সূর্যের আলো, তখন যদি চার্জ হয়। তবে এটুকু বলে রাখি যে আশা নেই, বা আশা থাকলেও সেই আশা খুব ক্ষীণ, এবং আপনারা এটা মেনেই নিতে পারেন যে এই মিশন মোটামুটি যতটা সাকসেস হওয়ার ছিল ততটা সে করে ফেলেছে, এর আর নতুন করে কিছু করার নেই। তো বন্ধুরা, এই ছিল পুরো বিষয়টার উপরে আলোচনা। আমি আপনাদের বলেছিলাম যে অথেন্টিক যা যা খবর আসবে আপনাদের কাছে তুলে এনে দেব। আর যেটা বলছিলাম, 25শে জানুয়ারি ভারতীয় সময় সকাল 10:30টায় একটা প্রেস কনফারেন্স ডেকেছে জাক্সা। তাতে তারা বক্তব্য রাখবে যে এই মিশন থেকে তারা কি কি পেয়েছে, যেটুকু তারা ফেলিওর হয়েছে, এই যে রোভার দিয়ে কাজ করাতে পারেনি, এই পুরো বিষয়টা তারা জানাবে। তারা কি কি তাদের থেকে পেয়েছে তথ্য, যতটুকু সময় তারা কাজ করেছে। খুব একটা ভালো কিছু ছবি পায়নি, হ্যাঁ নামার সময় একটা ছবি পেয়েছিল শিওলি ক্যাটারের। তো এই ছিল হচ্ছে গিয়ে পুরো বিষয়টা আপনাদের কাছে জানালাম। তার মানে ওই যে হলো পঞ্চম দেশ হিসাবে জাপান হলো, কিন্তু মন ভরাতে পারলো না। যেমন ভারত চতুর্থ দেশ হিসাবে চন্দ্রযান-3কে নামিয়েছে এবং 100% 14 দিনের জন্য তার কাজ করার কথা ছিল, 14 দিন কাজ করেছে। রোভার নেমে তার প্রায় 500 মিটার ঘুরে কাজ করার কথা ছিল, 500 মিটার করতে পারেনি, প্রয়োজনও হয়নি, 300 মিটারের মতো করেছিল। একটা সময় তার সামনে একটা ক্র্যাটার এসে গেছিলো বলে আবার ব্যাক করে যেতে হয়, তার জন্য 500 মিটারটা অ্যাচিভ, ওটা কোনো ব্যাপারই নয়। মূল কথা হচ্ছে ল্যান্ডার বিক্রম, রোভার প্রজ্ঞান কাজ করেছে 14 দিনের মতো। তো সেক্ষেত্রে যেই ক্ষীর পাওয়া গেছিল, সেই ক্ষীরটা যেন জাপানের এই মিশনে পাওয়া গেল না। যাই হোক, মহাকাশ গবেষণামূলক এই সমস্ত কাজে ফেলিওর আছে, সাকসেস আছে। কখনো সাকসেস রেট 100%, কখনো সাকসেস রেট 90%। আমি জাপানের এই যে স্লিম মিশনটি, এর সাকসেস আমি পুরো 100% দিতে পারছি না। চন্দ্রযান-3কে যেমন 100% দেওয়া গেছে, এই স্লিমের ক্ষেত্রে 100% দিতে পারছি না। আমি কিন্তু দিচ্ছি এটা 70% সাকসেস। তো আপনারা জানাবেন আপনাদের মতামত কি, আমি কি ঠিক বললাম 70% সাকসেস? তার কারণ ল্যান্ডার এবং রোভার তো কাজই করতে পারেনি, তাই না? তাই সাকসেসটা 100% দিতে পারলাম না। আপনার মতে কত পার্সেন্ট সাকসেস হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর এই আলোচনা আপাতত এটুকুই। অথেন্টিক আরও এই বিষয় নিয়ে খবর এলে আপনাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। টাটা।